বক্তব্য আমি শুনছিলাম এবং আপনাদের তরফ থেকেও আপনাদের উদ্বেগ আপনারা রাখছিলেন। আমি বিশেষ কিছু বলার নেই, কারণ অনেক কথাই এসে গেছে, অনেক সাজেশন আপনাদের কাছে এসছে। আপনারা সকাল থেকে একটা প্রতীকী অনশন চলছে, যেটা 5:30টায় শেষ হয়ে আমি যতদূর জানি যে আপনারা একটা মশাল মিছিল করবেন। ফলে স্বাভাবিকভাবেই আমি দু একটা কথাই শুধু বলবো যে আপনারা যে চিঠি দিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই চিঠিতে যে দুটো বিষয়কে আপনারা চিহ্নিত করেছেন, যে কারণে আজকে এই অনশন অবস্থানের প্রতীকী ডাক দিয়েছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে রাজ্য সরকারের দুর্নীতি, আরেকটা আপনারা বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারের অসঙ্গতি। আমরাও আপনাদের সাথে একমত। সুপ্রিম কোর্টের বিচার সেটা শুধু অসঙ্গতি নয়, আমরা মনে করি সেটা ইনজাস্টিস করা হয়েছে। আমরা এটাও মনে করি যে দুর্নীতির কথা যেটা বলেছেন সেটাই হচ্ছে প্রাইমারি। আজকে যদি রাজ্য সরকার এবং তার দলবল নেতা নেত্রীরা যদি দুর্নীতি না করত, তাহলে আজকে আপনাদেরকে এখানে বসতে হতো না, এটা ঘটনা। এটা যদি তারা দুর্নীতি না করত, তাহলে এই কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত না। কিন্তু এখন যে কোনো কারণেই হোক, আমাদের দুর্ভাগ্য, বাংলার দুর্ভাগ্য, পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য যে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছে। এখন এই রায় দেওয়াটা আবার রাজ্য সরকারের কাছে শাপে বড় হয়েছে, কারণ রাজ্য সরকার বলছে যে এখন আমি কি করব, কারণ সুপ্রিম কোর্ট আমাকে বলে দিয়েছে পরীক্ষা নিতে। আমি যদি পরীক্ষা না নিই তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাব। ফলে রাজ্য সরকারের কাছে এটা একটা শাপে বড় হয়েছে, নিজেদেরকে আড়াল করার জন্য যে সুপ্রিম কোর্টের রায় মেনেই তো আমাকে চলতে হবে। ফলে সে তার জন্য আজকে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, পরীক্ষা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছে। প্রথমত হচ্ছে যে আমরা এটা মনে করি যে আজকে সুপ্রিম কোর্টের কাছে যে রিভিশন চাওয়া হয়েছে, একটু আগে প্রাক্তন বিচারক তপন দাস বলছিলেন যে আর্টিকেল 141 অনুযায়ী সংবিধানের এই আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট যা বলবে প্রত্যেকটা কোর্টকে, নিচুতলার কোর্টকে সেটা মান্যতা দিতে বাধ্য। আবার এটাও ঠিক যে আর্টিকেল 142 সংবিধান, কনস্টিটিউশন, সে কিন্তু আবার এটা বলছে যে যত রায় হোক না কেন, এমনকি সুপ্রিম কোর্টও যদি কোনো রায় দেয়, তাহলে আবার সুপ্রিম কোর্টের এই অধিকার আছে তাকে পুনর্বিবেচনা করা সেই রায়কে। ফলে আর্টিকেল 142 সেই অনুযায়ী অবশ্যই একটা রিভিশনের জায়গা আপনাদের আছে, আপনারা করেছেন। আমরা বলবো যে এই রিভিশনটার ক্ষেত্রে অবশ্যই একটা স্পষ্ট জায়গা থেকে করতে হবে। সেটা হচ্ছে যে রাজ্য সরকার, সে তো আমরা জানি যে সে সময় মিরর ইমেজ দেয়নি, ওএমআর দেয়নি, তার কারণ দিলে পরে পিঠের চামড়া চলে যাবে। রাজ্য সরকারের যেসব নেতা বা দলের লোক পয়সা খেয়েছে, তাদের পয়সা খেয়ে যাদের চাকরি দিয়েছে, সেই তারা চাকরি হারা হলে পরে সেই সব নেতা মন্ত্রীদের পিঠের চামড়া তুলে দেবে, যে কারণে রাজ্য সরকার ওএমআর শিট বা মিরর ইমেজ তারা প্রডিউস করে। তা আমরা মনে করি যে 1 বছরের মধ্যে তাদের সেই সময়কার গেজেট নোটিফিকেশন ছিল যে 1 বছরের মধ্যে ওএমআর পুড়িয়ে ফেলা হবে, কিন্তু তার তো একটা মিরর ইমেজ থাকবে। ফলে এখনো স্কোপ আছে, এখনো রাজ্য সরকার, তুমি যদি সত্যি এই মানুষগুলো, এই যে 7 বছর 8 বছর ধরে যে শিক্ষকরা তারা সার্ভিস দিয়েছে, তাদের পরিবার নিয়ে তারা চলছিল, সাধারণ স্বাভাবিক জীবনযাপন করছিল, তাদেরকে যদি সত্যি তুমি ভাবো যে তাদের পাশে দাঁড়াবে, তাহলে তুমি অবশ্যই ঘোষণা করো, তুমি সার্টিফাইড কপি দাও, তুমি মিরর ইমেজ দাও, দিয়ে তুমি রিভিশনে যাও। তাহলে পরে আমরা মনে করি যে সেটা একটু কংক্রিট জায়গা থেকে রিভিশনটা হবে। সুপ্রিম কোর্ট পারত, কারণ সেগ্রিগেশন করে ফেলেছিল। আপনারা জানেন যে টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন হয়েছিল, যে সেগ্রিগেশনের উপরে দাঁড়িয়ে
আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কারা আর পরীক্ষায় বসতে পারবে না, তাদের চাকরি যতকাল করেছে তার পয়সা ফেরত দিতে হবে, আর কারা পরীক্ষায় বসতে পারবে এবং তাদেরকে পয়সা ফেরত দিতে হবে না এবং আগামী 31 তারিখ পর্যন্ত মাইনে পাবে। এই সেগ্রিগেশনটা এটা তো সুপ্রিম কোর্ট করেছিল, তাহলে এই সেগ্রিগেশনের পরেও কেন আজকে বঞ্চিত করা হবে? আমরা জানি। আমি একটাই উদাহরণ দেবো আপনাদের কাছে, যে দেখবেন একটা মার্ডার কেস হলে পরে, কিছুদিন আগে আমরা একটা সুপ্রিম কোর্টে এই কেস করেছিলাম, একটা মার্ডার কেস হয়তো করেছে 7-8 জন, নাম দিয়ে দেওয়া হয়েছে 83 জনের, পুলিশ ইচ্ছে করে নাম দিয়ে দেয় 83 জনের, যাতে ঠিক মতো ধরা না পড়ে। সেখানেও তো সেগ্রিগেশন হয়। আমরা সুপ্রিম কোর্টে সেগ্রিগেশন করে আমরা মামলা জিতেছি, যে সেটা 83 জন নয়, তার মধ্যে 13-14 জন হচ্ছে গিল্টি। ফলে সেগ্রিগেশন করা যায়, তার উপায় আছে। তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে কেন প্রয়োগ করলো না, সেটাকে কেন এক্সিকিউট করলো না? এই কোশ্চেন আমাদের কাছেও আছে। আমরা অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন আমরা মনে করি সুপ্রিম কোর্ট যেটা করেছে নট প্রপার, ইনজাস্টিস করেছে। ফলে আমরা আপনাদের সাথে আছি। আপনাদের দেখবেন যে আমরা আমাদের যে সোশ্যাল জাস্টিস পত্রিকা, গত সংখ্যা আপনাদের কাছে দেওয়া হয়েছে, বিভিন্ন জেলাতে আপনাদের যে লিডাররা তাদের কাছে মেহবুব পৌঁছে দিয়েছে। সেই সোশ্যাল জাস্টিস পত্রিকাতে যেমন আমরা সম্পাদকীয় আপনাদেরকে নিয়ে লিখেছি, তেমনি প্রথম যে লেখাটা, সেটা এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন সিনিয়র অ্যাডভোকেট সুজয় ভট্টাচার্য, সেই সুপ্রিম কোর্টের রায়ের উপরে তিনি ভালোভাবে ব্যাখ্যা দিয়ে লিখেছেন যে কিভাবে এর থেকে সত্যি বেরিয়ে আসা যায়। সুপ্রিম কোর্ট পারে এর থেকে আপনাদেরকে রিলিফ দিতে। ফলে সেই জন্য আমি বলি যে আপনারা অবশ্যই নিশ্চয়ই যেভাবে আপনারা আন্দোলন চালাচ্ছেন, খুব কষ্টকর, ভীষণ কষ্টকর, আপনারা সেই আন্দোলনকে এতদূর টেনে নিয়ে যাচ্ছেন, এটা সত্যিই পশ্চিমবাংলার মানুষের কাছে শিক্ষণীয় এবং পশ্চিমবাংলার মানুষ আপনাদের পাশে আছেন। এবং আমরা এটা বিশ্বাস করি যে রাস্তায় আন্দোলনের মধ্যে দিয়েই আগামী দিনের ফয়সলা আসবে। এবং শেষ কথা আমি এটা বলবো, যেটা আমি বিশ্বাস করি, যে গ্রিক দার্শনিক রোমালোলার নাম আপনারা শুনেছেন। গ্রিক দার্শনিক রোমালোলা বলেছেন যে when order is injustice, then disorder is the beginning of justice. ফলে আমি মনে করি আপনাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হোক। সেটা কতটা আইনত হবে, কতটা বেআইনত হবে, এইগুলো ধার ধারবেন না। আপনাদের আন্দোলন আপনারা এগিয়ে নিয়ে চলুন। আপামর জনতা আপনাদের পাশে থাকবে, আমরা আইনজীবীরাও আপনাদের পাশে থাকবো। এই বলে আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।